আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের এ টু জেড, অর্থাৎ প্রস্তুতি থেকে শুরু করে সকল প্রসেস। যারা নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করেনি তাদের জন্য তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারাও বিষয়টা মোটামুটি জানেন, তারপরেও তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ এই ফুল প্রসেসের পাশাপাশি আমরা নিবন্ধনের প্রস্তুতি কিভাবে নেবেন, এবং এবং সর্বশেষ বলবো হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দিতে পারে, এই হোল ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন বা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের অপেক্ষায় আছেন, ভিডিওটা মূলত তাদের জন্য। আমি এই ভিডিওতে কিন্তু সকল কিছুই তুলে ধরবো, বিশেষ করে প্রস্তুতি, বই, প্রসেস, কোনটা করলে কি হয়, কোনটা করা যাবে না, কোনটা করা লাগবে, এইগুলো নিয়ে মূলত কথাবার্তা বলবো। তো আমি যদি একদম শুরু থেকে শুরু করি, তো আমি একদম শুরু থেকেই শুরু করে বলতেছি, সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষার যে প্রসেস, এটা মূলত ৩টা স্টেজে হয় প্রথম দিকে। এবং অর্থাৎ প্রথমে হয় হচ্ছে ৩টা পরীক্ষা হয়, ৩টা সার্কুলার দেয় মূলত ৩টার। অর্থাৎ হচ্ছে স্কুল পর্যায় 1, স্কুল পর্যায় 2, আর হচ্ছে কলেজ পর্যায়। তো স্কুল পর্যায় 1টা হচ্ছে মাধ্যমিক স্টেজ, অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য। আর স্কুল পর্যায় 2টা হচ্ছে ইবতেদায়ী শিক্ষক, যেটা যেটা যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস লাগে। আর হচ্ছে কলেজ পর্যায়, এটা যে কলেজের শিক্ষক, অর্থাৎ কলেজের প্রভাষক হওয়ার জন্য মূলত। তো তাহলে আমরা বুঝলাম যে 3টা স্টেজে পরীক্ষা হয়, বা তিনটা, একটা হচ্ছে স্কুল পর্যায় 1, স্কুল পর্যায় 2, আর একটা হচ্ছে কলেজ পর্যায়। স্কুল পর্যায় 1 হচ্ছে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্কুল পর্যায় 2 হচ্ছে ইবতেদায়ী শিক্ষক, যেটা ইন্টার পাসের, এবং আরেকটা হচ্ছে কলেজ পর্যায়ে, সেটা কলেজের প্রভাষক হওয়ার জন্য। এখন 3টা পরীক্ষার ভিতর আপনার যোগ্যতার কথা যেটা বললাম, স্কুল পর্যায়ে 2 হচ্ছে ইন্টারমিডিয়েট পাস লাগে, আর বাকি দুইটা হচ্ছে স্কুল পর্যায়ে 1 এবং কলেজ পর্যায়ে এটা হচ্ছে অনার্স পাস লাগে। এখন আমি যদি বলি পরীক্ষা কখন হয়, একটা সার্কুলারে দেয়, কিন্তু পরীক্ষা হয় মূলত 2টি ধাপে। অর্থাৎ স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 হয় হচ্ছে একই টাইমে। অর্থাৎ যদি সকালে হয় স্কুল পর্যায়ে 1 পরীক্ষা, বিকালে হবে হচ্ছে কলেজ পর্যায়ের পরীক্ষা। আমি প্রিলিমিনারি কথা বলতেছি। তো এখন আমরা আসি হচ্ছে পরীক্ষার প্রসেসটা কেমন হয়। তো আমরা পরীক্ষা পদ্ধতি বা যে কয়টা স্টেজে পরীক্ষা এটা বুঝলাম, অর্থাৎ কয়টা পরীক্ষা দিতে পারবেন সেটা বুঝলাম। তার মানে আমরা যদি বলি, প্রত্যেকটা পরীক্ষার্থী যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে সে কিন্তু 2টা পরীক্ষা দিতে পারবে, আর যদি অনার্স কমপ্লিট না হয় তাহলে কিন্তু সে একটা পরীক্ষা দিতে পারবে। তো অনেকে যেটা করে, যারা বিশেষ করে অনার্স পাস হয়ে যায়, তারা মূলত কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করে, আর হচ্ছে স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করে। আর যারা ইন্টারের কম, বা অনার্স পাস হয়নি, তারা হচ্ছে স্কুল পর্যায়ে 2তে অ্যাপ্লাই করে। কারণ আপনি যে 3টাতে অ্যাপ্লাই করেন, অনার্স পাস হয়ে যায়, আপনি অবশ্যই 2টোতে পরীক্ষা দিতে পারবেন, কারণ সকালে হয় স্কুল পর্যায়ে 1 এবং 2, আর বিকালে হয় হচ্ছে কলেজ পর্যায়ে। তো এই কারণে 2টো পরীক্ষা হয়, কারণ অনার্সে যারা পাস হয়ে যায় তারা মূলত স্কুল পর্যায়ে 1 আর হচ্ছে কলেজ পর্যায়ে করে, ইবতেদায়ীতে অনেকটা করে না এরা। তো এইগুলো হচ্ছে আমাদের পরীক্ষা সিস্টেম। এখন বলি হচ্ছে প্রত্যেকটা, আপনি যদি যেটাই অ্যাপ্লাই করেন না কেন, কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করেন, অথবা স্কুল পর্যায়ে 1 অ্যাপ্লাই করেন, বা স্কুল পর্যায়ে 2তে অ্যাপ্লাই করেন, তো এই প্রত্যেকটা পরীক্ষায় মূলত 3টা ধাপে পরীক্ষাটা মূলত হয়। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আমি প্রথম থেকে বলতেছি, তো অনেকের বিষয়গুলো জানা থাকতে পারে, তারপরেও আমি ডিটেলস আলোচনা করার জন্য কথাগুলো বলতেছি। তো প্রথমটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় মূলত 3টা স্টেজে পরীক্ষা হয়। অর্থাৎ আপনি যদি শিক্ষক হতে চান, আপনার 3টা ধাপ অতিক্রম করা লাগবে, এবং পরবর্তীতে গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা লাগবে। গণবিজ্ঞপ্তিটা হচ্ছে চূড়ান্ত লেভেলের নিয়োগ প্রক্রিয়া, যেটা পরীক্ষা দেওয়া লাগে না, আপনার মেধাক্রম অনুসারে, বা আপনি এই যে 3টা পরীক্ষা দিবেন, অর্থাৎ প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা, এর নম্বর, এর উপর ভিত্তি করে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো আমি আসতেছি আস্তে ধীরে। তো আপনি যদি সাপোজ কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কলেজ পর্যায়ের 3টা পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি দেওয়া লাগবে, তারপরে হচ্ছে লিখিত অংশগ্রহণ করা লাগবে, 3 নম্বর হচ্ছে ভাইভায় অংশগ্রহণ করা লাগবে। তো স্কুল পর্যায়ে 1 এবং কলেজ পর্যায়ে আপনার অনার্সে পঠিত বিষয়ের উপর কিন্তু আপনার পরীক্ষা দিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন।
এবং সেই বিষয়ের উপর কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যাচাই বাছাইয়ের জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয়। তো এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য সবার সিলেবাস সেম, অর্থাৎ কলেজ লেভেলের জন্য সব সাবজেক্টের জন্য সেম, স্কুল পর্যায়ে 1-এর জন্য সকলের জন্য সেম, স্কুল পর্যায়ে 2-এর জন্য সকলের জন্য সেম। তো প্রিলিমিনারিতে যে সিলেবাসটা সেটা 3টা, অর্থাৎ স্কুল পর্যায়ে 1, 2 এবং কলেজ পর্যায়ের জন্য সেম সিলেবাস। এটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে মূলত প্রশ্ন হয়। তো বাংলাতে 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25। সাধারণ জ্ঞানের ভিতর বাংলাদেশ, আন্তর্জাতিক, কম্পিউটার, আইসিটি, বিজ্ঞান এগুলো থাকবে। এবং এখানে যে নম্বরটা, সেই নম্বরটা মূলত 100-র ভিতর 40 নম্বর পাওয়া লাগবে এবং প্রতিটা ভুলের জন্য 0.25 নম্বর করে কাটা যায়। অর্থাৎ 100-র ভিতর যদি আপনি 40 নম্বর গেইন করতে পারেন এরকমভাবে, তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে নম্বরটা যোগ হবে কিনা, বা আপনি যদি 100-র ভিতর 90ও পান, বা 100-র ভিতর কেউ 50ও পায়, বা 100-র ভিতর যদি 40ও পায়, বেনিফিটটা কি? কোনো বেনিফিট নেই। আপনি যদি 100-র ভিতর 40 পান তারও যে মূল্য, 100-র ভিতর যদি 99ও পাই তাও সেই একই মূল্য। সুতরাং প্রিলিমিনারিতে জাস্ট 40 পাইলেই হয়েছে, এই নম্বরটা পরবর্তীতে কোথাও যোগ হয় না। জাস্ট শুধু আপনি যে লিখিত পরীক্ষার জন্য যোগ্য তারা এটা যাচাই করার জন্যই মূলত এই পরীক্ষাটা নিয়ে থাকে। তো আপনি যদি 40 পেয়ে যান তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং যারাই 40-এর উপর পাবে তারাই কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং প্রিলিমিনারি এই স্টেজটা এখানেই শেষ, এর আর কোনো কাজ নাই, লিখিত এই নম্বরের আর কোনো কাজ নাই। তো এরপরে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষাটা মূলত হচ্ছে আপনার অনার্সে পঠিত বিষয়ের উপর মূলত হয়। আপনি যদি বাংলাতে পড়েন অনার্সে, তাহলে আপনার কলেজের প্রভাষক বাংলাতে, অর্থাৎ বাংলার উপর 100 নম্বরের পরীক্ষা হবে। এবং যদি স্কুল পর্যায় 1-এ, অর্থাৎ মাধ্যমিক স্তরের যে ইয়েটা, সেখানে যদি ইয়ে করেন তাহলে আপনার অনার্সে পঠিত যে বাংলা সাবজেক্ট তার উপর 100 নম্বরের পরীক্ষা দেওয়া লাগবে। এটা হচ্ছে বাংলা স্কুল পর্যায়ে 1 হচ্ছে সহকারী শিক্ষক, স্কুল পর্যায়ে 2তে হচ্ছে ইবতেদায়ী শিক্ষক, আর হচ্ছে কলেজ পর্যায়ে হচ্ছে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। তো লিখিত পরীক্ষায় যে নম্বরটা, এইটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি ক্লিয়ার করে বলি, এই 100 নম্বরের ভিতর সর্বোচ্চ, এটা কেমন একটা পাশ ফেলের হিসাব তারা করে না। তারা যেটা দেখে তাদের নির্দিষ্ট একটা সংখ্যক প্রার্থী তারা নিবে, নেওয়ার উপর ভিত্তি করে দেখা যাবে যে তারা 100 নিবে। ফর এক্সাম্পল 100 নিবে, তা সর্বোচ্চ নম্বর থেকে 100 জনকে নিবে, এরকম কথা। যদিও 100 নেয় না, অনেক বেশি নেয়। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস রাখতে হবে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষায় ভালো করা। কারণ লিখিত পরীক্ষায় হচ্ছে চাকরি পাওয়ার মেন ট্রাম্প কার্ড। অর্থাৎ লিখিত পরীক্ষা আপনার যে অনার্সে পঠিত বিষয়, আমি প্রস্তুতির কথা বলবো যে কীভাবে ভালো করতে পারবেন বা কোন বইগুলো পড়বেন, সকল কিছু ডিটেলস আলোচনা করব। তো 100 নম্বরের ভিতর যেই নম্বরটা, সেই নম্বরের ভিতর দেখা যাবে যে যদি আপনি সবচেয়ে বেশি নম্বর পাইতে পারেন, দেখা যাবে 75, 80, 85, ম্যাথ বাদে, ম্যাথের ক্ষেত্রে একটু বেশি লাগে বা বেশি পাইলে ভালো হয়। তো 100 নম্বরের ভিতর আপনার টার্গেট থাকা লাগবে সবচেয়ে বেশি, এবং এই নম্বরটা আর ভাইবার নম্বরটা যোগ হয়। অর্থাৎ 100 নম্বরের ভিতর আপনি যদি 80 পান এবং নির্দিষ্ট সংখ্যক প্রার্থী তারা টিকালো সর্বোচ্চ নম্বর থেকে, টিকানোর পর তারা ভাইবা দেবে, এবং ভাইবার যে নম্বরটা, ভাইবাতে রেজাল্টেই থাকে হচ্ছে 12 নম্বর। ঠিক আছে, রেজাল্টে থাকে 12 নম্বর। আপনার যদি এসএসসি, এইচএসসি, অনার্সে ভালোটা নম্বর থাকে, মাস্টার্সে, সেক্ষেত্রে আপনি 12তে 12 পাবেন। এবং 8-এর ভিতর 8 হচ্ছে আপনার জাস্ট আলাপচারিতা, তখনকার যে আলোচনা, সেই উপর ভিত্তি করে মূলত 8 নম্বর দেওয়া হয়। তো ভাইভাতে তেমন একটা ফেল করে না, সকলকে নম্বর দিয়ে দেওয়া হয়। তাহলে ঘটনাটা কি ঘটলো, আপনার লিখিত পরীক্ষার নম্বরটা আপনি ভালোটা নম্বর পেলেন, এবং ভাইভাতে 20-এর ভিতর 18 বা 19 বা 17 এরকম নম্বর পেলেন, এবং এই দুইটা গড় যোগ করে পরবর্তীতে একটা রেজাল্ট প্রকাশিত হয়। রেজাল্টে জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তখনও কিন্তু আপনি শিক্ষক হননি। এইগুলো হচ্ছে আমাদের লিখিত, প্রিলিমিনারি, লিখিত এবং হচ্ছে ভাইবার প্রসেস চলে গেল। এরপর জাতীয় মেধা তালিকায় এনটিআরসি তাদেরকে অন্তর্ভুক্ত করে নিল, ভালো কথা। এর পরবর্তীতেও কিন্তু তিনি শিক্ষক হতে পারলেন না, এবং তার পরবর্তী সময়ে দেখা, অর্থাৎ ওই জাতীয় মেধা তালিকা হচ্ছে এর আগে যত নিবন্ধন পরীক্ষা হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে, সকলের রেজাল্ট কিন্তু ওইখানে আছে। আপনার সিরিয়াল কত নম্বরে সেটা দেখাবে ওইখানে। পরবর্তীতে যখন গণবিজ্ঞপ্তি দিবে, এই গণবিজ্ঞপ্তিটাই হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ স্টেজ।
অর্থাৎ আপনাকে তখন আরেকটা বিজ্ঞপ্তি দিবে, যে যেমন রানিং একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার চিন্তা ভাবনা আছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো এর পরবর্তী দেবে সপ্তম গণবিজ্ঞপ্তি। এবং এই গণবিজ্ঞপ্তিতে কারা অ্যাপ্লাই করতে পারবে? গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাইটা হচ্ছে, যদি আপনি জাতীয় মেধা তালিকায় থাকেন, অর্থাৎ ভালোটা নম্বর পেয়ে পাশ করে জাতীয় মেধা তালিকায় আপনার নাম থাকে, তাহলে আপনি কিন্তু স্কুল চয়েস দিতে পারবেন। ওইটা হচ্ছে নিয়োগের সর্বশেষ স্টেজ। অর্থাৎ অনেকগুলো কলেজ চয়েস দিতে পারবেন বা স্কুল চয়েস দিতে পারবেন সিরিয়াল অনুযায়ী। আপনার আর বাড়ির আশেপাশের যেই স্কুল বা কলেজগুলো, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কলেজ দিলেন, 100 200 বা অনেকগুলো কলেজ, একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দেয়। তো চয়েস দিতে পারবেন, এবং ওই চয়েসের ভিতরে আপনার মেধাক্রম অনুসারে বা আপনার যে নম্বর, দেখা গেলো ওই স্কুলে, সাপোজ আপনি আপনার বাড়ির পাশে একটা স্কুলে অ্যাপ্লাই করলেন, এবং সেই স্কুলে সর্বোচ্চ নম্বর, অনেকে অ্যাপ্লাই করবে ওখানে যারা জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্তি আছে বা পাশ আছে। তো তাদের ভিতর থেকে ওই স্কুলে যদি সর্বোচ্চ নম্বর আপনি থাকেন, তাহলে কিন্তু আপনাকে দিবে। যদি ওই স্কুলে আপনি সর্বোচ্চ নম্বর না থেকে 2 নম্বরে থাকেন, তাহলে কিন্তু আপনার হলো না। এবার 2 নম্বর সিরিয়ালে আসবে। 2 নম্বর স্কুলে যদি আপনি সর্বোচ্চ নম্বর থাকেন, তাহলে কিন্তু আপনি পাচ্ছেন। এরকম করে করে আসলে মূলত নিয়োগ প্রক্রিয়াতে সম্পূর্ণ করা হয়। তো যখন আপনাকে চূড়ান্তভাবে করবেন, সিরিয়াল দিবেন, তখন এনটিআরসি সুপারিশ করবে আপনাকে। যদি ওই স্কুলে আপনি প্রথম থাকেন, তাহলে সুপারিশ করবে। পরবর্তীতে ওই সুপারিশপত্র নিয়ে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম স্কুলে গিয়ে সম্পন্ন করা লাগবে। এই হচ্ছে ফুল প্রসেস। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, মূলত যে নম্বরটা এখানে ফ্যাক্ট, সেটা হচ্ছে লিখিত পরীক্ষার নম্বর। তো এখন আমি বলবো যে কিভাবে শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটা নেবেন। তো শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি আপনারা প্রথমে বুঝতে পেরেছেন যে প্রিলিমিনারি দেওয়া লাগবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তারপর লিখিত, তারপরে ভাইবা। তো প্রিলিমিনারি প্রস্তুতিটা অনেক ইম্পর্ট্যান্ট। অর্থাৎ প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আপনারা যেটা করতে পারেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে বেসিক বইগুলো আছে, এগুলো প্রথম থেকে পড়ে ফেলবেন। যদিও আমাদের বই নিয়ে সামনে একটা ভিডিও আসবে, কোন কোন বইগুলো পড়তে পারেন যেটা যে কোনো চাকরির ক্ষেত্রে। এবং পরবর্তীতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের ওই সাবজেক্ট ওয়াইজ বই ছাড়াও শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন ব্যাংক, এবং সেখানে বিগত বছরের প্রশ্নগুলো থাকবে। তার পাশাপাশি আমাদের প্রাথমিকের যে ইয়েটা আছে প্রশ্ন ব্যাংক, সেটা পড়া লাগবে। বিসিএসের স্পেসিফিক কিছু বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, তারপর ইংরেজি গ্রামার, তারপরে গাণিতিক যুক্তিটা, আর হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান, এগুলো একটু দেখলে মোটামুটি প্রিলিমিনারি প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু আপনার মাথায় প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে একটা বিষয় সবসময় রাখা লাগবে, সেটা হচ্ছে যে প্রিলিমিনারিটাই কিন্তু আপনার শেষ পরীক্ষা না, চূড়ান্ত পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা। এই জন্য এখন কী করা লাগবে আপনার, সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতির পাশাপাশি আপনার যে লিখিত পরীক্ষা, যেহেতু লিখিত পরীক্ষা আমি বরাবরই বলে আসছি যে আপনার অনার্সে যেই সাবজেক্টে পড়ে আসছেন, সেই সাবজেক্ট রিলেটেড যদি কেউ প্রাণীবিদ্যার হয়ে থাকেন, তাহলে অনার্সে তার কলেজ লেভেলে যে পরীক্ষা, সেটা শুধুমাত্র ওই প্রাণীবিদ্যা থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। তো 100 নম্বরে কিন্তু ভালো করা লাগবে, এই বিষয়টা মাথায় রাখা লাগবে। তো ভালো করার জন্য কি করা যায়, যত সুন্দর করে লিখিত পরীক্ষার খাতাটা সাজানো যায়, সেজন্য আপনাকে করা লাগবে হচ্ছে, আপনার অনার্সে যে প্রথমেই যে কাজটা করবেন, সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন, অর্থাৎ এনটিআরসির ওয়েবসাইট থেকে আপনার যে সিলেবাসটা কলেজ লেভেলের বা স্কুল লেভেল 2 বা 1-এর সিলেবাসটা ডাউনলোড করা লাগবে লিখিত পরীক্ষার। পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষাও সিলেবাসটা আছে। তো সিলেবাসটা লিখিত পরীক্ষার সিলেবাসটা ডাউনলোড করে যেই টপিকগুলো মূলত আছে, ওই টপিকের A to Z আপনার অনার্সের পঠিত বই, অথবা সেটা ইন্টারমিডিয়েটের হতে পারে, অথবা এসএসসির বই থেকে সুন্দর করে নোট করে সাজিয়ে রাখবেন। এখন থেকেই শুরু করবেন, যাতে করে পরবর্তীতে, কারণ প্রিলিমিনারি পরীক্ষার পর বেশি একটা সময় পাওয়া যায় না, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে তাহলে আমাদের লিখিত পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। নেওয়ার জন্য যে কাজটার কথা বললাম, 4টা আপনার যে অনার্সের পঠিত বই বা ইন্টারমিডিয়েট বা এসএসসির বইয়ের থেকে ওই যে সিলেবাস যে টপিকগুলো আছে, ওই টপিকগুলো শেষ করবেন। পাশাপাশি শিক্ষক নিবন্ধনের বই পাওয়া যায়, বিভিন্ন প্রকাশনের লিখিত পরীক্ষার বই পাওয়া যায়, ওই আপনার সাবজেক্ট রিলেটেড একটা বই এখনই কিনে ফেলবেন। কিনে ওইখান থেকে প্র্যাকটিস করা শুরু করবেন, যে কীভাবে আছে, কীভাবে লেখা আছে, বা কীভাবে লেখা দরকার আমার, কীভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করা দরকার,
খাতাটা মানে আপনাকে রিপ্রেজেন্ট করা, নিজের খাতা রিপ্রেজেন্ট করা মানে স্যারের সামনে আপনাকে রিপ্রেজেন্ট করা। তো সুন্দর করে সাজিয়ে যদি লেখেন তাহলে কিন্তু ওইখানে ভালোটা নম্বর আসবে এবং আপনি নিজেই বুঝবেন আপনার কোথায় ঘাটতি আছে বা কোথায় কি করা লাগবে, এই বিষয়গুলো তখন বুঝতে পারবেন। এবং এরকমভাবেই কিন্তু আপনার প্রিলিমিনারি এবং লিখিতর প্রস্তুতি একসাথে নেওয়া লাগবে। তো কারণ প্রিলিমিনারিতে পাস করার পর বেশি সময় পাওয়া যায় না, ওই সময় আসলে লিখিত পরীক্ষার ওই সিলেবাসটা ভালো মতো গোছানো যায় না। এই জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমি পরীক্ষা কবে সার্কুলার কবে দিবে সেটা বলবো, তারপর পরীক্ষা কবে হবে এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ফুল প্রসেসটা, যে কিভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয় এবং এটার প্রস্তুতি আলোচনা করলাম। এখন আমরা আসি যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে নাগাদ দিতে পারে। তো প্রথমে বলে রাখি যে এই 19তম সার্কুলার নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যে এই সার্কুলারটা প্রথম দিকে বলতেছিল ডিসেম্বরে দিবে, তারপর বলতেছিল জানুয়ারিতে দিবে, ফেব্রুয়ারিতে দিবে, কিন্তু আমি ডিসেম্বরেই কিন্তু অনেকটা বলেছিলাম যে এই সার্কুলারটা ডিসেম্বরে দেওয়া সম্ভব হবে না বা জানুয়ারিতে দেওয়া সম্ভব হবে না, এটা চলে যাবে হচ্ছে এই বছরের মাঝামাঝিতে, তখন এই কথা বলছিলাম। তো আসলে তাদের কিছু নিয়োগ সংক্রান্ত যে বিষয়, তারা কিছু পরিবর্তন আনতেছে, চেঞ্জ আনতেছে। তো ওই জিনিসগুলো চূড়ান্ত হওয়ার পরপরই কিন্তু সার্কুলার প্রকাশিত হবে। এক্ষেত্রে ভালো একটা সময় না নিলেও মোটামুটি একটা সময় নেবে। দেখা যাবে যে আমি যেটা বলছিলাম বছরের মাঝামাঝি, তো বছরের মাঝামাঝি চলে আসছে, তার কিছুদিন পর বা কয়েক মাস পরে কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হয়ে যেতে পারে। তো আপনাদের তো আর বসে থাকলে চলবে না, এখন থেকে মূলত এইভাবে প্রিপারেশানটা নেওয়া শুরু করেন। যে প্রিলিমিনারি, লিখিত আর ভাইবা তো আপনার একাডেমিক যেগুলো আছে ওইগুলোই, সাথে রেজাল্ট তো যেটা অলরেডি হয়ে গেছে 12 নম্বরের যে পরীক্ষাটা আপনার অলরেডি হয়ে গেছে সেটা। তো এরকমভাবে যদি আপনি প্রস্তুতিটা নেন সময় ধরে, এবং প্রিলিমিনারি মূলত 2 মাস পর মূলত হয়ে থাকে পরীক্ষা স্বাভাবিক নিয়মে, অনেক সময় মাঝে মধ্যে গ্যাপ হয়ে থাকে। আর সার্কুলার প্রকাশের 2 মাস পর কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়, ডেট দিয়ে দেয়, অনেকটা ডেট দিয়ে দেয়। তো 19তমতে 18তমতে মেবি ডেট দিয়েছিল না, কিন্তু তার আগেকার যে সার্কুলার ছিল সেখানে সম্ভব একটা ডেট দিয়ে দেয়। আসলে দেখা যাক 19তম সার্কুলারে কী করে। সকলে প্রস্তুতি নিতে থাকেন, সকলের জন্য শুভকামনা থাকলো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে একদমই নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।